তো স্টুডেন্টস আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি বলতে কি বোঝায়? এটা 6 সেমিস্টার সিউ বা ডব্লিউবি 5th সেমিস্টারে ছিল, তো অনেকে হয়তো জানে না এটা। ডব্লিউবি 5th সেমিস্টারে সিলেবাসে ছিল এটা, কিন্তু 5th সেমিস্টারে বইয়ে ছিল না, কারণ অ্যাকচুয়ালি সিউর বইয়ে আছে এটা। তো সিউতে এটা 6 সেমিস্টারে আছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি যে বিষয়টা, তাতে ক্লাসিফিকেশন অফ কোম্পানি মূলত তিনটে হয়, একটা হোল্ডিং কোম্পানি, একটা সাবসিডিয়ারি কোম্পানি, অ্যাসোসিয়েট কোম্পানি। এবার কোম্পানি সম্বন্ধে কিছু বলার আগে বেসিক ব্যাপারটা সবাই জানি আমরা, তা একবার বলে দিই। সেটা হচ্ছে 2013 কোম্পানি অ্যাক্টে হিউজ চেঞ্জ হয়েছে। 2013 কোম্পানি অ্যাক্টে এটা হয়েছে যে সেক্ষেত্রে কোম্পানিকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কোনো রকম ভাবে একসাথে এক ব্যক্তি বা মালিকের সাথে জড়ানো যাবে না, কোম্পানিকে সেপারেট করতে হবে। কোম্পানি ব্যবসায় আলাদা ব্যক্তি, যেটা বারবার বলে আসি, এখানে সেই জিনিসটা পুরোপুরি রয়েছে। কোম্পানি একজন কৃত্রিম ব্যক্তি হিসেবে ধরা হবে, এবং এই কৃত্রিম ব্যক্তির মধ্যে যদি এই কৃত্রিম ব্যক্তির কেউ 50% বা তার বেশি শেয়ার যদি নিতে পারে, তাহলে সে হবে কোম্পানিকে হোল্ড করছে, সেই হচ্ছে হোল্ডিং কোম্পানি। বুঝে গেল? মানে কিরকম? মানে বিষয়টা হচ্ছে, মনে কর আমরা দেখেছি অ্যাবজর্পশন, অ্যামালগামেশন। এটা মানে অ্যামালগামেশন মানে হচ্ছে দুটো কোম্পানি একসাথে জুড়ে একসাথে কাজ করছে, এটা অ্যামালগামেশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে একটা কোম্পানি আর একটা কোম্পানিকে পুরোপুরি গ্রাস করে নিচ্ছে। এবার সেখানে গ্রাস করে নিচ্ছে বলতে সেই কোম্পানির আর অস্তিত্ব নেই, যে কোম্পানি কিনে নিচ্ছে পুরোপুরি তার। হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে বিষয়টা এমন থাকে যে তার অধীনে যে কোম্পানি থাকবে সেই কোম্পানির কিছুটা হলেও নিজের অস্তিত্ব থাকবে, একেবারে অস্তিত্ববিহীন হয়ে যাবে না। এবং সেক্ষেত্রে কি হবে, যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে তাকে বলে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, আর যে কোম্পানি কিনে নিচ্ছে তাকে বলে হোল্ডিং কোম্পানি। এই তাহলে অ্যাসোসিয়েটটা কি? অ্যাসোসিয়েটটা পরে আসছি, এই দুটো কোম্পানি রাখি। এবার এইখানে যে শেয়ারটা হয়, মনে কর এই কোম্পানির যে শেয়ার সেটা হোল্ডিং কোম্পানি কিনে নিল, এবং এই শেয়ারটা অ্যাবভ 50%, যদি অ্যাবভ 50% হয় তাহলে এ হোল্ডিং কোম্পানি, মানে বলা যায় বস কোম্পানি, কিন্তু এর অস্তিত্ব থাকবে। এটা হচ্ছে হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে। অ্যাসোসিয়েট কোম্পানির ক্ষেত্রে কি? অ্যাসোসিয়েট কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 20%, এটা কথা বললাম 50% বা তার বেশি। অ্যাসোসিয়েট কোম্পানির ক্ষেত্রে হবে, মনে কর অ্যাসোসিয়েট কোম্পানি, এই কোম্পানিটা, এটা মনে কর এ, এটা বি, এটা সি। এই কোম্পানির 20% শেয়ার থেকে 49 অবধি এই শেয়ারটা কিনে নিয়েছে এই কোম্পানিটা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এ হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি, পুরোপুরি সাবসিডিয়ারি কোম্পানি বলা যাবে। এই কোম্পানিকে এর রেসপেক্টে হোল্ডিং, এর রেসপেক্টে, আই মিন সি রেসপেক্টে, কিন্তু হোল্ডিং বলতে এমন হোল্ডিং এর প্রপার ক্ষমতা কিন্তু এই কোম্পানির নেই। কেন? কারণ সে 20 থেকে 49% শেয়ার কিনেছে। সি কোম্পানির শেয়ার, মনে কর এই কোম্পানি নেই, বি আর সি রয়েছে প্রথমে। সি কোম্পানির শেয়ার বি কোম্পানি কিনে নিয়েছে। কতটা কিনেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 20% থেকে 49% কিনে নিয়েছে। এই 20% থেকে 49% কিনে নিয়েছে মানে 20% থেকে 49% কিনে নিয়েছে মানে যে কোম্পানি শেয়ার কিনে নিল সে অ্যাসোসিয়েট কোম্পানি, আর যে কিনে নিল সে কিন্তু হোল্ডিং কোম্পানি নয়, কিন্তু হোল্ডিং কোম্পানি ক্ষমতাযুক্ত প্রায় থাকে, কাছাকাছি বলা যেতে পারে, কিন্তু 50% হয়নি। আবার এই বি কোম্পানির শেয়ার যদি 50% বা তার বেশি এ কোম্পানি কিনে যায়, তাহলে এই কোম্পানি হোল্ডিং কোম্পানি, এবং সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু এই দুটো কোম্পানিরই কন্ট্রোলিং পাওয়ারে চলে আসবে। বোঝা গেল কি বললাম? কারণ এই কোম্পানির মাথা তো আগে এখানে চলে গেছে, আর এই কোম্পানির মাথা এখানে চলে আসছে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যেহেতু এর 50% বা তার বেশি আছে বি কোম্পানি, সেহেতু এই কোম্পানি হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। কিন্তু এর যেহেতু 50% কম আছে, তার জন্য অ্যাসোসিয়েট কোম্পানি, কিন্তু এর দৃষ্টিকোণ দিয়ে হোল্ডিং কোম্পানি। কিন্তু যখন হচ্ছে পুরোটাই নিয়ে নিচ্ছে, তখন একে কিন্তু হোল্ডিং কোম্পানি বলা হবে, এই রেসপেক্টে বা সি এর রেসপেক্টে, বি এর রেসপেক্টে বা সি এর রেসপেক্টে। কিন্তু তা হলো পুরোপুরি হোল্ড
করার ক্ষমতা কিন্তু এর নেই, কারণ এদিকে 50% বা তার বেশি শেয়ার যায়নি ওর কাছে, বি এর কাছে, আর এটা তো বি এর 50% বা তার বেশি শেয়ার চলে গেছে এর কাছে। ক্লিয়ার? বোঝা গেল? এইটা হচ্ছে বেসিক যে হোল্ডিং কোম্পানির সংজ্ঞাটা। এইবার এটা যদি একটা উদাহরণের সাহায্যে বলি, টাটা সন্স টাটা স্টিলের শেয়ার আছে, টাটা মোটরসের শেয়ার আছে, আবার টাটা আর টিসিএস, যেটা টিসিএস হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। সেই ক্ষেত্রে এই তিনজনেই কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি। বোঝা গেল? শেয়ার যত পার্সেন্টই থাকে সাবসিডিয়ারি কোম্পানি, এর দিক থেকে টাটার দিক থেকে তিনজনই সাবসিডিয়ারি কোম্পানি। এইবার দেখতে হবে সেই সাবসিডিয়ারি কোম্পানির শেয়ারটা কতটা দাঁড়াচ্ছে, এরা পরস্পর কিনেছে নাকি এ সরাসরি কিনে নিচ্ছে, মানে টাটা সরাসরি শেয়ার কিনে নিচ্ছে আর নাকি টিসিএস এর শেয়ার নিচ্ছে, শেয়ার নিচ্ছে এরকম হয়ে গেছে। টাটা সরাসরি কিনে নেয় তাহলে 50% বেশি তিনটেই সাবসিডিয়ারি কোম্পানি, আর যদি এরকমভাবে হয় তাহলে দেখতে হবে কত পার্সেন্টেজ আসছে। বুঝে গেল? এবার কথা হলো যে হোল্ডিং কোম্পানি ক্ষেত্রে অঙ্কটা কি হবে। হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে এটা হবে, সেটা হচ্ছে তোকে হোল্ডিং কোম্পানির হিসাবও করতে হবে, আবার সাবসিডিয়ারি কোম্পানির হিসাবও করতে হবে। কেন এই জিনিসটা হবে? তার কারণ হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কিনে নিয়েছে, বেশিরভাগ শেয়ারটাই দিয়ে কিনে নিয়েছে, বেশিরভাগ শেয়ারটা নিয়ে নিয়েছে, তার ফলে দুজনের রেসপেক্টেই তো হিসাব করতে হবে। এবার হিসাবটা কেমন হবে, ফরম্যাট পাঠিয়ে দেবো, তাকে বেসিক ব্যাপারটা বলি। একটা কোম্পানি, মনে করে এই কোম্পানি, এটা নিয়ে যদি বলি এই কোম্পানি বি কোম্পানি কিছুটা নিয়ে নিয়েছে সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে, হোল্ডিং কোম্পানি এ আর বি। সেক্ষেত্রে বি কোম্পানির সমস্ত লাইবিলিটি হোল্ডিং কোম্পানি, আবার হোল্ডিং কোম্পানি নিজস্ব লাইবিলিটি হোল্ডিং কোম্পানি। বোঝে তো কি বলতে চাইছি? আমি এটা বলতে চাইছি লাইবিলিটি দু রকম হয়, একটা হচ্ছে আউটসাইডার, একটা ইনসাইডার। আউটসাইড বলতে ক্রেডিটর, প্রিন্সিপাল, এগুলো আউটসাইড। এই আউটসাইড যে লাইবিলিটি থাকবে, এই লাইবিলিটি গুলোকে একসাথে করে যোগ করে বসিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আমাদের করতে দেবে কি কনসোলিডেটেড ব্যালেন্স শিট, যেটা দুটো কোম্পানির একসাথে করতে হবে। ঠিক আছে, এ আর বি দুটো কোম্পানি লাইবিলিটি। কিন্তু এবার একটু মনে কর, কেনা তো চট করে কেনা হয় না, কেনার আগে একটা কোম্পানি আর একটা কোম্পানি কেনার আগে থেকে কোনো সম্পর্ক থাকতে পারে। কি সম্পর্ক থাকতে পারে? যে না, এই কোম্পানি বি কোম্পানির কাছে কোনো জিনিস কিনেছে, তার বদলে টাকা পাবে, আবার বি কোম্পানি এ কোম্পানির কাছে জিনিস কিনে তার বদলে টাকা দেবে বা টাকা পাবে, এরকম ব্যাপার থাকে। তার মানে আমি বলতে চাইছি একাধারে এই কোম্পানি সান্ডিকেটর বা সান্ডিকেটর, বি কোম্পানি সান্ডিকেটর বা সান্ডিকেটর দুটোই হতে পারে। ব্যাপারটা বোঝা কি বলছি? তাহলে বাইরের সান্ডিকেটর আর বাইরের সান্ডিকেটর আর এ কোম্পানি আর বি কোম্পানি একসাথে হয়ে যাচ্ছে, তখন তারা নিজস্ব যে লেনদেন গুলো আছে, নিজস্ব যে কেনার আগে যে কেনা বেচা করেছিল, তার জন্য যে সান্ডিকেটর বা সান্ডিকেটর রূপে নিজেরা উঠে এসছে, সেটার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্ট আলাদা করতে হবে। ক্লিয়ার? নেক্সট কি আছে? কেনা বেচা তো মুখে মুখে হয় না, কিছু কিছু জিনিসপত্র, গুডস, প্রোডাক্ট এ বিকে বিক্রি করেছে বা বি একে বিক্রি করেছে। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে স্টক যেটা আছে, সেই স্টকেও এদের জিনিসপত্র, নিজেদের জিনিস আছে। যখন তুই এর স্টক করবি, তোর বি স্টকও নিতে হবে, কারণ এ হচ্ছে হোল্ডিং কোম্পানি, বি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে এরই দায়িত্ব পুরো। এর স্টক করবি যখন, এ বি দুজনের দায়িত্ব নিতে হবে। দুজনের যখন দায়িত্ব তুই নিবি, তখন যেটা হবে, বি এর স্টক যেটা, তার মধ্যে হয়তো এর মাল থাকতে পারে, আবার এর স্টক যেটা, তার মধ্যে বি এর মাল থাকতে পারে, কারণ এরা কেনা বেচা করেছে আগে আগে একসাথে হওয়ার আগে। সেই স্টকগুলো থেকে রিডিউস করতে হবে, তার ক্যালকুলেশন করতে হবে, সেই একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বুঝে গেল? যেগুলো মনে করো অ্যাডজাস্টমেন্ট নেই, মানে অ্যাডজাস্টমেন্ট বলতে হবে যেগুলো নিজেদের মধ্যে কোনো লেনদেন নেই, যদি স্টকে নিজেদের মধ্যে কোনো লেনদেন না থাকে, তাহলে এর স্টক বি স্টক যোগ করে বসিয়ে দেবো, কনসিডার ব্যালেন্স শিট শেষ। সান্ডিকেটর কিছু লেনদেন হয়নি, তাহলে সান্ডিকেটরের প্রশ্ন ওঠে না। যার সান্ডিকেটর আছে নিজস্ব, যার সান্ডিকেটর আছে বি এর নিজস্ব, অ্যাজ ওয়েল অ্যাজ সান্ডিকেটর দেয়। তাহলে কি করবো? দুটো সান্ডিকেটর যোগ করবো, এর সান্ডিকেটর বি সান্ডিকেটর যোগ করে বসিয়ে দেবো, এর সান্ডিকেটর বি সান্ডিকেটর যোগ করে বসিয়ে দেবো, কোনো ঝামেলা নেই। ঠিক আছে? ঝামেলা কখন হবে? যখন ওরা নিজেরা কোনো গুডস কেনা বেচা করেছে, সেইগুলো অ্যাডজাস্ট করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা একটা।
আর একটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কবে ব্যবসাটা কিনেছে, অ্যাকুইজিশনটা কবে হচ্ছে। যেমন আমরা করেছিলাম কোনটা, থার্ড সেমিস্টারে প্রফিট অ্যান্ড লস ইনকর্পোরেশন, মনে হয় ব্যবসা কিনে নাও। তো কখন ব্যবসাটা কিনেছে, সেই কেনার পরে একটা প্রফিট থাকবে, সেই কেনার পরে একটা রিজার্ভ থাকবে, সে জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল যাই বা রিজার্ভ থাকবে। ব্যবসা কেনার আগে একটা রিজার্ভ থাকবে, ব্যবসা কেনার আগে একটা প্রফিট লস থাকবে। এখন যখন দুজনেই এক হয়ে যাবে তখন আগের যে হিসাবগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে হবে। বোঝা গেল কি বললাম? যখন দুজন এক হয়ে যাবে, যখন বিয়ের পরে স্বামী স্ত্রী, সে তার পাঁচটার কথা সবাইকে, মানে সবাইকে না বলুক, বউ তার স্বামীর কাছে বলে রাখে, স্বামী তার বলে বলে রাখে। যদি এটা না করে তাহলে সংসারে অশান্তি করে। তাই জন্য এইগুলো ক্লিয়ার রাখতে সবসময়, এটা বিয়ের রাতে এইগুলো বলে ক্লিয়ার রাখতে হয়। তো এইগুলো সবসময় ক্লিয়ার রাখলে আজকের দিনে যে সমস্যা ইনক্রিজ করছে, আমাদের সময় সমস্যা কম ছিল, এখন যে ইনক্রিজ করছে সমস্যা বাড়ছে। ফেসবুকে দেখা যাচ্ছে একজনের সঙ্গে, বিয়ে দেখা যাচ্ছে একজনের সঙ্গে। আমি এরকম আমার কত শুনে দেখেছি, আমি নিজে অপ্রস্তুত হয়ে যাই, কি বলবো, কিছু বলতে গেলে চুপ করে যাই থাকি। ও বুঝতে পারছে অপ্রস্তুত হয়ে গেছে, ও কথা বলে কাটিয়ে দেয়। তো এরকম এই জন্য এটা ক্লিয়ার রাখতে হবে। কি ক্লিয়ার রাখতে হবে? বিশেষ করে জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস, এই তিনটে পার্ট। মূলত তুই রিজার্ভটাকে এক ভাগে চাপতে পারিস, আবার তিন ভাগে ভাগ করতে, দু ভাগে ভাগ করতে পারিস। মূলত প্রফিট অ্যান্ড লস, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, এই তিনটে কথা কেন বলছি? কারণ এই তিনটে পুরোপুরি ইন্টারনাল কেস। কোম্পানির নিজস্ব প্রফিট, কোম্পানির নিজস্ব জেনারেল রিজার্ভ, কোম্পানির নিজস্ব ক্যাপিটাল রিজার্ভ। তো হোল্ডিং কোম্পানির ওপর অধিকার তো, সাবসিডিয়ারি কোম্পানির ওপর তো অধিকার তো হোল্ডিং কোম্পানি চলে আসছে, তাহলে ওদেরও রিজার্ভের ওপর অধিকারটা হোল্ডিং কোম্পানি, ওরও প্রফিট অ্যান্ড লসের ওপর অধিকারটা হোল্ডিং কোম্পানি, ওরও ক্যাপিটাল রিজার্ভের ওপর অধিকারটা হোল্ডিং কোম্পানি। এবার সেটা দেখতে হবে সেটা কেনার আগে কি আছে, কেনার পরে কি আছে। কেনার আগে যেটা, সেটারও হিসাব করতে হবে কোম্পানি, হোল্ডিং কোম্পানি মানে সাবসিডিয়ারি কোম্পানি কেনার আগে। আবার কেনার পরে যেটা, সেটারও হিসাব করতে হবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার, বাদ বাকি অঙ্কটা ইজি আছে। এই ক্যালকুলেশনটা দিয়ে শিখে যাই, এই জায়গাটা শুধু, তাহলে আরামসে হোল্ডিং কোম্পানি হয়ে যাবে। বুঝে গেল? ফরম্যাট আমি দেবো, কিন্তু ফরম্যাট আমি শেখাতে চাইছি না। ফরম্যাট পর আজকে রাত্রেই পাঠিয়ে দেবো। আমি মেইনলি চাইছি অঙ্কটা ভালো করে নিজেরা বুঝতে পারিস, ক্যালকুলেশনটা নিজেরা করতে পারি, আমরা কোনো ফরম্যাটে শিখি। ঠিক আছে? তো আমি এই বইটা দেবাত্ম মুখার্জি 6th সেমিস্টারের, এই বইটার 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা প্রথমে করাবো। 8 নম্বর, এটা 1981 সালে এসেছিল, আমি লিখে রেখেছি, এটা 1981 সালে এসেছিল 8 নম্বর অঙ্কটা। এটা পরে ছবি দিলে পাঠিয়ে দেবো। 8 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? অঙ্কটা পড়ে দেখ আগে। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা এটা বললাম 1981 সালে এসেছিল। পি লিমিটেড আর আর লিমিটেড দুটো আছে তো, পি লিমিটেড আর লিমিটেড। এখানে কোনটা হোল্ডিং কোম্পানি, কোনটা সাবসিডিয়ারি কোম্পানি, এটা তুই বুঝবি কি করে? একটা জায়গা থেকে বুঝবি ইনভেস্টমেন্টে কতটা শেয়ার রয়েছে, কে কিনেছে, কার কিনেছে, এটা দেখলেই বুঝে যাবে যে কে হোল্ডিং, কে সাবসিডিয়ারি। যেমন নন কারেন্ট ইনভেস্টমেন্ট বলেছে, ইনভেস্টমেন্ট 6000 শেয়ার অফ আনলিমিটেড, 6000 শেয়ার অফ আনলিমিটেড, মানে আনলিমিটেডের 6000 শেয়ার কিনেছে। কে কিনেছে? পি লিমিটেড। কেন? কারণ অ্যামাউন্টটা পি লিমিটেডের ঘরে আছে। তাহলে পি লিমিটেড ওখানে ইনভেস্ট করেছে কত টাকা? 85,000 টাকা। 6000 শেয়ার, 85,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পি হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এইটা দেখার পরে তোরা কি করবি? ওয়ার্কিং করছি, তোরা ফার্স্ট দেখবি হচ্ছে কোন কোম্পানির কাছে কত শেয়ার আছে, স্পেশালি হোল্ডিং কোম্পানি, আর লিমিটেড মানে সাবসিডিয়ারি কোম্পানির কাছে মোট কত শেয়ার আছে। দেখবি শেয়ার ক্যাপিটাল রয়েছে 1 লাখ টাকা, ঠিক আছে?
এবার এই 1 লাখ টাকাটা শেয়ারের দাম কত আছে? 1 লাখ টাকা আনলিমিটেড শেয়ার, 10 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 10,000 শেয়ার। এই 10,000 শেয়ার কার? আনলিমিটেড। এই 10,000 শেয়ারের মধ্যে পি কত দিয়ে নিয়েছে? 6,000। খাতাটা খুলিস না, তাহলে 1 লাখকে 10 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 10,000 শেয়ার, 10,000 কার শেয়ার এটা? আর এর শেয়ার। এর মধ্যে থেকে পি কি করছে? 6,000 কিনে নিয়েছে, যেটা ইনভেস্টমেন্টে রয়েছে। তার মানে এখান থেকে সেল কত হয়েছে? পি লিমিটেড কত? 6,000 শেয়ার। ওকে, তাহলে 6,000 শেয়ার হলে পি লিমিটেড এখন 10,000 এর মধ্যে 6,000 কিনে নিয়েছে, কত হচ্ছে? 6/10, দেখ 3/5। তাহলে দেখে তো বোঝা যাচ্ছে 50% এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আনলিমিটেড এখন কিন্তু মাইনর হয়ে যাচ্ছে। একটা ইন্টারেস্ট বেরোবে, মাইনরিটি ইন্টারেস্ট। আনলিমিটেড মাইনর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন নেই, কিন্তু ওয়ার্কিং করছিস, নিয়ে বুঝতেই পারছিস। আনলিমিটেড আনলিমিটেড তাহলে মাইনর হয়ে যাচ্ছে। তো আনলিমিটেড মাইনরিটি ইন্টারেস্ট যেটা, সেটা থাকবে হচ্ছে 1 - 3/5, 1 - 3/5 বা 4,000 ভাগ 10,000 কর, ব্যাপার একই আসবে। বুঝতে পারলি কি বললাম? 10,000 শেয়ারের মধ্যে 4,000 আছে ওর কাছে, মানে আরেক কাছে। 4,000 ভাগ 10,000 কর বা 1 - 3/5 কর, ব্যাপার একই আসবে। 3/5 তো হোল্ডিং, 3/5 কত হচ্ছে? 2/5। মাইনরিটি ইন্টারেস্ট 1 - 3/5, 2/5। এটা বার করলে এটা তোর ফার্স্ট কাজ, ঠিক আছে? এটা করে নাও, করে নে। আচ্ছা, মাইনরিটি হোল্ডিং আর সাবসিডি কোম্পানি মাইনরিটি মেজরিটি যাই বল করার পরে নেক্সট যে স্টেপটা করবো সেটা অ্যানালাইসিস অফ প্রফিট এন্ড লস। একটু আমি বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস বা রিজার্ভ, প্রফিট লস রিজার্ভ যাই বল, সেগুলো কোম্পানি ইন্টারনাল কেস। যখন একটা কোম্পানি বিক্রি হয়ে যাবে তখন সেই প্রফিটের মধ্যে কিছুটা থাকবে নিজের, কিছুটা থাকবে হোল্ডিং কোম্পানির। তার মধ্যে আবার কবে কোম্পানি কিনেছে, তার আগের প্রফিট কি ছিল, মানে অ্যাকুইজিশন কবে করেছে, তার আগের প্রফিট কি ছিল, তার আগের রিজার্ভ কি ছিল, তার পরের প্রফিট কি আছে, তার পরের রিজার্ভ কি আছে, এইগুলো ক্যালকুলেশন করতে হবে ভালো। সেটার জন্য এই গল্পটা। এরকম ব্যালেন্স শিট দিয়ে দেবেন। তারপর অ্যাডজাস্টমেন্ট আছে, ওয়েন শেয়ার ইন আর লিমিটেড ওয়ার অ্যাকোয়ার্ড বাই পি লিমিটেড। যখন আর লিমিটেডের শেয়ার পি লিমিটেড কিনে নেবে 1 জানুয়ারি 2022, 1 জানুয়ারি 2022, তার মানে 1 জানুয়ারি 2022 এই তারিখটা ভাইটাল, এটা ডেট অফ অ্যাকুইজিশন। তাহলে এখানে আছে আনলিমিটেড ওয়ার অ্যাকোয়ার্ড বাই পি লিমিটেড। আনলিমিটেড কে পি লিমিটেড কিনে নিচ্ছে 1 জানুয়ারি 2022, এই তারিখটা ভাইটাল, 1 জানুয়ারি 2022 মনে রাখবি, ডেট অফ অ্যাকুইজিশন। হ্যাড 18,000 ইন জেনারেল রিজার্ভ and 24,000 in balance of in statement of profit and loss। মানে সেই ডেটে, যে ডেটে কিনে নিচ্ছে সেই ডেটে 18,000 টাকা জেনারেল রিজার্ভ ছিল, তারপর হচ্ছে
প্রফিট অ্যান্ড লস ছিল হচ্ছে 24,000 টাকা, যেটা কিনে নিচ্ছে। এবার একটা কথা বলতো, এই 18,000 টাকা 24,000 টাকা তো দেখলি প্রফিট অ্যান্ড লস জেনারেল রিজার্ভ, অঙ্কের মধ্যেও একটা সারপ্লাস, তার আন্ডারে জেনারেল রিজার্ভ প্রফিট অ্যান্ড লস আছে না, আনলিমিটেড দেখ পেয়েছিস খুঁজে। এবার একটা কথা বলতো, এই যে তারিখটা ব্যালেন্স শিটটা কোন ডেটের? 31শে ডিসেম্বর ক্লোজিং ডেট, আর এইটা ওপেনিং ডেট বা বলা যেতে পারে যেদিনকে ব্যবসা কিনেছি 18,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা আনলিমিটেডের যে রয়েছে, 30,000 টাকা জেনারেল রিজার্ভ, এই 30,000 টাকার মধ্যে 18,000 টাকাটা আছে। বোঝাও না? কারণ 1 তারিখে তো 18,000 টাকা আর 31 তারিখে তো 30,000 টাকা, তাহলে এই 30,000 টাকার মধ্যে 18,000 টাকা আছে, তাই তো? যেদিনকে কিনছে সেদিনকে তো কিছু দস্তানা বা কি বলে ওটাকে অ্যামাউন্ট, ওটা তো নাজরানা যাই বল, মানে হিন্দিতে বলে নাজরানা, ও তো দিতেই হবে। যখন কোম্পানিকে যেটা দিতে হবে, সেই সময় কোম্পানির জেনারেল রিজার্ভ ছিল 18,000 টাকা। এই 18,000 টাকাটা একটু বলার চেষ্টা করলাম, দেখি তো এতজনকে দেখতে হলো। আচ্ছা, তাহলে যে ডেটে কেনা হচ্ছে সেই ডেটে 18,000 টাকা জেনারেল রিজার্ভ। ওকে, এই 18,000 টাকাটা কি হয় বলতো? তিনটের মধ্যে কোন ঘরে যাবে বলতে পারবি? যে ডেটে ব্যবসাটা কেনা হচ্ছে সেই ডেটে জেনারেল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ। আচ্ছা ঠিক আছে, রিজার্ভ at the date of acquisition। এবার বল, এই যে রিজার্ভ এর ডেট অফ অ্যাকুইজিশন 18,000 টাকা, তিনটে কোন ঘরে বসবে? রেভিনিউ রিজার্ভে বসবে। কালার জবাব, ক্যাপিটাল প্রফিট হবে। ক্যাপিটাল প্রফিট হবে যে ডেটে তুই কিনছিস সেই ডেটে তোর যাই আসছে ইনকাম হচ্ছে অন্য ব্যবসা থেকে, সেটা তোর ক্যাপিটাল প্রফিট, কারণ ক্যাপিটালের ট্রান্সফার হবে। শেয়ার মানে ক্যাপিটাল, ইকুইটি শেয়ারের কথা হচ্ছে এখানে। তাহলে তুই ইকুইটি শেয়ার দিয়ে কিনছিস বা টাকা দিয়ে ইকুইটি শেয়ার কিনছিস যাই বল, তাহলে সেই ট্রানজাকশনটা তো ক্যাপিটালের ট্রানজাকশন হলো, ক্যাপিটাল তোর ইনকাম হলো। তাহলে যে রিজার্ভটা অ্যাকুইজিশনের সময় তুই কিনছিস 18,000 টাকা, সেই 18,000 টাকাটা কিন্তু ক্যাপিটাল প্রফিট। ক্লিয়ার? বোঝা গেল? তারপর বছরের শেষে কত হয়েছে? বছর শেষে কত হয়েছে? 30,000 টাকা হয়েছে তো? ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ আফটার acquisitions of share, acquisition of share মানে শেয়ারটা কেনার পরে কি হবে? ব্যালেন্স শিটে যেটা আছে সেটা 30,000 টাকা, আর তার নিচে লেস at the date of acquisition ছিল 18,000 টাকা। দেখ, বোঝাবো না কি করতে যাচ্ছি বুঝতে পারছিস? এইটা ভালো করে বুঝবি, তাহলে অঙ্ক হয়ে যাবে। 18,000 টাকা তো কেনার সময় ট্রানজেকশন যা হচ্ছে সেই সময় প্রফিট তো অবশ্যই ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট বা রেভিনিউ দিতে পারবি না, তাহলে ক্যাপিটাল প্রফিট হলো। আর এদিকে জেনারেল রিজার্ভ তো 18,000 টাকা তো ওই 30,000 টাকার মধ্যে আছে, কারণ কোম্পানি তো চলবে, তোকে বুঝতে হবে এটা, কোম্পানি তো চলবে, কোম্পানি মাস্ট গো অন। আর যে কোম্পানি, সেই কোম্পানি চলছে, কিন্তু সেই কোম্পানি কিন্তু এটা না যে সে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে 18,000 টাকাটা তার যে রিজার্ভ, সেই রিজার্ভটা তার নিজস্ব আছে, অধিকার অন্যের আছে কিছুটা, সেটা অন্য বিষয়, কিন্তু তার নিজস্ব আছে। তার মানে সেই রিজার্ভের পর সে আরো রিজার্ভ বাড়িয়ে গেছে, বাড়িয়ে তার হয়েছে 30,000 টাকা। ক্লিয়ার? বাড়িয়ে তার 30,000 টাকা হয়েছে, কিন্তু এই 18,000 টাকা তো আমি কেনার সময় রিজার্ভ হিসাবে নিয়ে নিচ্ছি ক্যাপিটাল প্রফিটটা। এখন কত রিজার্ভ করে থাকবে? 12,000 টাকা। এই 12,000 টাকাটা কি হবে? এটা রেভিনিউ যাবে, এটা রেভিনিউ রিজার্ভে যাবে, রেভিনিউ রিজার্ভে যাবে, এটা রেভিনিউ রিজার্ভে যাবে, কারণ ব্যবসা কেনার পরে এটা হয়েছে, আর এইটা নর্মাল ভাবে কাজ করতে করতে হয়েছে। এবার ওটা তো কাজ করতে করতেই হয়েছিল, তাহলে ওটা কেন গেল? কারণ ওটা কেনার সময় হয়েছে।
তাহলে কেনার সময় রিজার্ভটা হচ্ছে কোম্পানির যে কিনছে হোল্ডিং কোম্পানি ক্যাপিটাল প্রফিট, আর প্রফিট হলো সেটা ক্যাপিটাল প্রফিট, আর তারপরে যেটা এক্সেস হয়েছে সেটা ওই বছরে কাজ করতে করতে হয়েছে টেক ওভার করার পরে, তখন ওটা মোটামুটি ওর আর ওর মানে হোল্ডিং আর তো সাবসিডিয়ারি দুজনই একটা মোটামুটি একটা অ্যাজাম্পশন হয়ে গেছে বা একটা ক্যালকুলেশন করে নিয়েছে আমাদের এরকম আসবে, দুজন জায়গাটাও মানে অধিকারটা বুঝে নিয়েছে। অধিকার বোঝার আগে যেটা বলছিলাম নাজরানা ওই টাকাটা যেটা দিতে হবে সেই টাকাটা যাবে, ঠিক আছে, যেটা সেলামি বলে নজরানা, যেটা সেলামি বলে সেই টাকাটা দিতে হবে, সেটা তো পুরোপুরি ব্যবসা সংক্রান্ত, রেভিনিউগত হবে না, আর বাকিটা রেভিনিউ। তাহলে এটা কোথায় আসবে? 12,000 টাকা রেভিনিউ প্রফিটে আসবে। সরি রিজার্ভ, রিজার্ভ তো এটা রেভিনিউ রিজার্ভই আছে, রিজার্ভ তো প্রফিট হলে প্রফিটটা যাবে রেভিনিউ প্রফিটে, রিজার্ভই আসবে। শুধু ক্যাপিটাল প্রফিটের সময় মাথায় রাখবি অ্যাকুইজিশনের যে রিজার্ভটা বা অ্যাকুইজিশনের প্রফিটটা ক্যাপিটাল প্রফিটে আসে, বাকিটা রিজার্ভের ঘরে রিজার্ভ বসবে, প্রফিটের ঘরে প্রফিট বসবে। এটা গেল। নেক্সট আর একটা কি বলেছিলাম ইন্টারনাল কেস প্রফিট। তো যখন ব্যবসা কিনছে ডেট অফ অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড লস at the date of acquisition, date of acquisition এ কত ছিল? দেখ 24,000 টাকা ছিল বলে, দেখ ডেট অফ অ্যাকুইজিশনে কত ছিল কেনার সময়? 24,000 টাকা। এই 24,000 টাকাটা সেই আবার ক্যাপিটাল প্রফিট না রেভিনিউ প্রফিট? ক্যাপিটাল প্রফিট। 24,000 টাকা এখানে হবে, সেই একই ইনক্রিজ হচ্ছে, of profit and loss after acquisition of share, ব্যালেন্স শিট অনুযায়ী কত আছে? ব্যালেন্স শিট অনুযায়ী কত আছে? 60,000 টাকা। তাহলে তার থেকে লেস at the date of acquisition কত? 18,000 টাকা, সরি 24,000 টাকা। কত হচ্ছে? কত আছে? 36,000 টাকা। সেই 36,000 টাকা কি হবে? রেভিনিউ প্রফিট। ক্লিয়ার? রেভিনিউ রিজার্ভ, রেভিনিউ প্রফিট, আমার একটা ক্যাপিটাল প্রফিট চাই বলি শেষ। এবার টোটালটা কর কত হচ্ছে? 42,000 টাকা, 12,000 টাকা, 36,000 টাকা। ঠিক আছে? শেয়ার অফ মাইনরিটি, শেয়ার অফ মাইনরিটি কত? 2/5। ওকে, মাইনরিটি একটু আগে তোরা করেছিস, 2/5 আর 3/5 মেজরিটি, মেজরিটি মানে হোল্ডিং এর। তাহলে শেয়ার অফ মাইনরিটি এর মধ্যে শেয়ার অফ মাইনরিটি কত? 42,000 এর 2/5, 12,000 এর 2/5, আর ওদিকে 36,000 এর 2/5। দেখ 16,800 হবে, 4,800 হবে, 14,400 হবে। এটা মাইনরিটি, বুঝা গেল? মাইনরিটি তাহলে মাইনাস করে বাকিটাই মেজরিটি, হোল্ডিং কোম্পানি নিজস্ব মানে পি কোম্পানি। এটা তাহলে মাইনরিটি মানে এটা বুঝতেই পারছি এটা আর এর, আর বাকিটা থাকবে সেটা পি এর। মানে তুই এটার 3/5 কর, তাহলেও সেমই আসে, মাইনাস করে যাবে। এটা হবে হচ্ছে 25,200, 7,200, আর ওদিকে মাইনাস করে কত হচ্ছে? হ্যাঁ, 21,600। এটা হচ্ছে শেয়ার অফ এইচ লিমিটেড, শেয়ার অফ এইচ লিমিটেড। ওই আমি এইচ লিমিটেড মিনস আর কি
শেয়ার এইচ এইচ লিখবি না তোরা আবার, মানে আমি ওই লিখতে লিখতে একটা অভ্যাস হয়ে গেছে, মানে হোল্ডিং মানে এইচ সেটা লিখতে বি লিমিটেড, না আমি কেটে দিলাম তোরে বাবা, মানে এইচ পরে হোল্ডিং আর কি, অনেক অঙ্কে দেখবি এইচ দিয়ে হোল্ডিং কোম্পানি এইচও থাকবে আর সাবসিডিয়ারি এস থাকবে, এটা হলো দেখে নেই ক্যালকুলেশনটা বুঝলি না, সেকেন্ড ওয়ার্কিং শেষ। আচ্ছা এবার যেটা আছে কস্ট অফ কন্ট্রোল অবলিক ক্যাপিটাল রিজার্ভ আর গুডউইল, এই ব্যাপারটা হচ্ছে এরকম, মনে কর কোনো কোম্পানিটার ভ্যালুয়েশন হচ্ছে, যেমন আমরা এদের করতাম ভেন্ডার যেমনগুলো করতাম না, শেয়ার দিয়ে দিতাম, শেয়ার দিয়ে টাকা মেটাতাম আর কি, ডিউ মেটাতাম, তখন কোনো কোম্পানি যা ভ্যালুয়েশন তার থেকে বেশি দিলে তার গুডউইলের জন্য দিচ্ছি, আর তার থেকে কম দিলে তার ব্যাডউইলের জন্য দিচ্ছি না, ব্যাডউইল দেখানো যায় না, তখন লিখতে হয় ক্যাপিটাল রিজার্ভ। এখানে দেখবি ভালো করে, ও শেয়ার মানে হোল্ডিং কোম্পানি শেয়ার কিনে নিয়েছে 85,000 টাকা, কিন্তু কতগুলো শেয়ার কিনেছে? 6,000। কেন? কারণ আমরা ওখানে দেখিয়ে দিচ্ছি 6,000 শেয়ার ইনভেস্ট করে, দেখাই তো কোশ্চেনে 6,000 ইনভেস্ট করে, 6,000 শেয়ারের অ্যাকচুয়াল দাম 10 টাকা, 6,000 শেয়ারের অ্যাকচুয়াল দাম 10 টাকা, তাহলে 60,000 হলো, আমি দিচ্ছি কত? 85,000। আপাতত দৃষ্টিতে মনে হবে 85,000 থেকে 60,000 তো কম, তাহলে কোম্পানি গুডউইল হয়েছে, অধীনস্থ কোম্পানি মানে সাবসিডিয়ারি কোম্পানি গুডউইল হয়েছে, কিন্তু তোকে ফেস ভ্যালুর সঙ্গে আর একটা জিনিসও ধরতে হবে, কিন্তু ফলার পারি তো আর একটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট। ওই দিনে যে দিনে ব্যবসা কেনা হয়েছে সেই দিনে ক্যাপিটাল প্রফিট কত, সেই প্রফিটটা অলরেডি কিন্তু পাচ্ছে পি মানে হোল্ডিং কোম্পানি, কিন্তু অ্যাকচুয়ালি ছিল কার? আরে তাহলে সেই দিনে যে দিনে কেনা হয়েছে সেই দিনে শেয়ারের ভ্যালু 60,000 টাকা, শেয়ার তো অবশ্যই ক্যাপিটাল, শেয়ারের ভ্যালু 60,000 টাকা, আর ক্যাপিটাল প্রফিট ওই দিনে আনলিমিটেড বা সাবসিডারি কোম্পানি ছিল 25,200। কোথায় পেলাম? অঙ্কের প্রথমে যে বললাম না ওয়ার্কিংটা, সেকেন্ড ওয়ার্কিংটা নোটটা, ওদের 25,200 ছিল, দেখ 25,200 ছিল হোল্ডিং কোম্পানি, যেটা হোল্ডিং কোম্পানি কিন্তু অ্যাকচুয়ালি ছিল তো ওর থেকে নিয়েছে, মানে আরেক থেকে নিয়েছে, তাহলে টোটাল ভ্যালুয়েশন আছে 85,200। এই 85,200 হচ্ছে ওর ভ্যালুয়েশন, কিন্তু ওকে দেওয়া হচ্ছে কত? 85,000 টাকা ওকে শেয়ার দেওয়া হচ্ছে, ওকে বলতে সাবসিডিয়ারি কোম্পানিকে 25,000 টাকা দেওয়া হয়েছে, তাহলে ওর বর্তমান ভ্যালুয়েশনে 85,200, ওকে দিচ্ছি 85,000 টাকা, তা 200 টাকা কম দিলাম, এটা কোথায় হবে? ক্যাপিটাল রিজার্ভ। যদি বেশি হতো তাহলে গুডউইল হতো। এটার উপরই কন্ট্রোলিং পাওয়ার বা কন্ট্রোলিং এর যে কস্ট, সেটা ওই জন্য কস্ট অফ কন্ট্রোলও বলে, ক্যাপিটাল রিজার্ভ গুডউইলও বলে। এবার মাইনরিটি ইন্টারেস্ট বলতে অবশ্যই যেটা সাবসিডিয়ারি কোম্পানি মাইনরিটি ইন্টারেস্ট কি আছে? সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার এখন কত টাকার শেয়ার আছে? ফেস ভ্যালু 1,00,000-এর 2/5 পড়ে আছে, 3/5 তো ওর মানে হোল্ডিং কোম্পানি, তাহলে 1,00,000-এর 2/5 মোট ভ্যালু, 1,00,000-এর 2/5 হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা এটা হলো অ্যাড শেয়ার ক্যাপিটাল অফ প্রফিট মাইনরিটি, দেখ ওই টাকাগুলো। এবার দেখ হিসাব ভাগ হলো, কিন্তু এই টাকার দায়িত্ব কাকে নিতে হবে? হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে এখন বস কোম্পানি, যার দায়িত্ব নিতে হবে, যার যে দায়িত্ব নেবে তার আন্ডারে যারা আছে। এখানে সাবসিডিয়ারি কোম্পানি আছে আর, তাহলে আর এর দায়িত্ব ওকে নিতে হবে, কাকে? কি হোল্ডিং কোম্পানি। তাহলে আর এর ইন্টারেস্ট কি কি, মানে আর এর প্রাপ্য কি কি? আর এর প্রাপ্য হচ্ছে এইটা, এই শেয়ার ভ্যালুয়েশন আর এর প্রাপ্য। আর এর প্রাপ্য হচ্ছে তার প্রফিটের ভাগটা, যেটা করেছি ক্যালকুলেশন করে 16,800, রেভিনিউ রিজার্ভ 4,800, শেয়ার অফ রেভিনিউ করে 14,000, সেগুলো আর এর প্রাপ্য। তাহলে এই প্রাপ্যটা হচ্ছে ওর দায়। কার দায়? হোল্ডিং কোম্পানির দায়, যেটা মেটাতে হবে আর কি, কারণ আর থেকে পুরোই নিয়ে নিতে ও নিচ্ছে, মানে আর কিছু নিয়ে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ শেয়ার নিলেও এখন টাকার হিসাব তো সব রাখবে কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? হোল্ডিং কোম্পানির হাতে। কন্ট্রোলিং পাওয়ার যখন ওর হাতে, তখন ওর কাছে আসবে সব হিসাবে, তারপরও আর কি মেটাবে, মানে সাবসিডিয়ারি কোম্পানি কি মেটাবে। তাহলে ওরও মাথায় রাখতে হবে আর কি আমার এই টাকাটা দিতে হবে বছরের শেষে। তাহলে এটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট, যেটা হোল্ডিং কোম্পানি দায়, মাইনরিটি সাবসিডিয়ারি কোম্পানিকে দেবে। বুঝে গেল? আচ্ছা এবার নেক্সট, এরপরে যেটা বলেছে balance sheet performance included in the creditor of R Limited. R Limited এর ক্রেডিটারের মধ্যে is 12,000 টাকা for goods supply by P Limited. R Limited এর ক্রেডিটারের মধ্যে 12,000 টাকা P সাপ্লাই করে, তার মানে 12,000 টাকার প্রোডাক্ট বা গুডস
কিনেছে কে? আর লিমিটেড। তাহলে এখানে ওর যে ক্রেডিটার, মানে ওর যে ক্রেডিটার, সেই ক্রেডিটার বাইরের লোকের মধ্যে 12,000 টাকা নিজে হোল্ডিং কোম্পানি আছে, মানে আর এর যে পাওনাদার 12,000 টাকার মাল আর কিনেছে পি এর কাছ থেকে, মানে হোল্ডিং কোম্পানির কাছ থেকে। তো হোল্ডিং কোম্পানির কাছ থেকে যখন কিনেছে, তখন ওই যে দায়টা, মানে টোটাল যে সিন্ডিকেটরটা, তার মধ্যে 12,000 টাকা পাওনাদার হিসেবে পিও আছে, হোল্ডিং কোম্পানি আছে। এবার ওই দায়িত্ব তো নিতে হবে পিকে। বাইরের ক্রেডিটারের দায়িত্ব যেমন পি নেবে, নিজের যে ক্রেডিটার হিসেবে নিয়েছে গুডস, তার দায়িত্ব তো পি নেবে। তাহলে এই ক্যালকুলেশন তো ক্লিয়ার করা উচিত, বুঝে গেল? কারণ এখন তো পি ঘরের লোক হয়ে গেছে, আর কোম্পানি আর পি কোম্পানি তো একজোট হয়ে গেছে। এখন তো তাহলে বাইরের ক্রেডিটার যারা, তাদের সেপারেট করতে হবে, আর পি যে প্রাপ্য বা আর এর যে প্রাপ্য, সেটাকে হিসাবটাকে আলাদা করতে হবে। তো আর এর টোটাল ক্রেডিটারের মধ্যে পি এর পাওনা আছে 12,000 টাকা, ঠিক আছে? নেক্সট, ইনক্লুড স্টক আর লিমিটেড। তারপরে প্রিলিমিনারি ইনক্লুডেড ইন স্টক অফ আর লিমিটেড আর গুডস টু দ্য ভ্যালু অফ 6,000 টাকা। গুডস সাপ্লাই প্রিলিমিনারি করেছে ইনক্লুডেড স্টক আর লিমিটেড আর গুডস টু ভ্যালু 6,000 টাকা, হুইচ সাপ্লাই বাই প্রিলিমিনারি এট প্রফিট কস্ট 25%, মানে প্রফিট অফ 25% কস্ট। তার মানে বলতে চাইছে ক্রেডিটার হিসাবে তো 12,000 টাকা আছেই, আনলিমিটেডের যে ক্রেডিটার, তার মধ্যে 12,000 টাকা তো পি ক্রেডিটার হিসাবে আছেই। স্টকও যেটা আছে নিশ্চয়ই কেনা বেচা তো হয়েছে, এমনি তো ক্রেডিটার হয়নি, কেনা বেচা হয়েছে। যে কেনা বেচা হয়েছে, সেই কেনা বেচার মধ্যে 6,000 টাকার স্টক, মানে যা স্টক আছে তার মধ্যে 6,000 টাকার স্টক যেটা পড়ে আছে, which was supplied by P Limited. P Limited সাপ্লাই করেছে। কি হয়েছে ওই জায়গা? P Limited আনলিমিটেড কে 6,000 টাকার স্টক সাপ্লাই করেছে। এই যে 6,000 টাকার স্টক সাপ্লাই করেছে, স্টক মানে বুঝতে পারছিস তো, মানে গুড সাপ্লাই করেছে, এটা স্টকে আছে। 6,000 টাকার স্টক সাপ্লাই করেছে। সমস্যাটা স্টক সাপ্লাইয়ের জন্য না, গুড সাপ্লাইয়ের জন্য। সমস্যাটা যে প্রফিট কেন করেছে। আর দুটো কোম্পানি যখন এক হয়ে যাবে, তখন তুমি আর আগের প্রফিট রাখবে না, মানে আগের প্রফিট রাখবে না, মানে প্রফিট করতে পারবে না। আমি আমার কাছ থেকে কি প্রফিট করবো? হোল্ডিং কোম্পানি এখন পি লিমিটেড আর লিমিটেড কি নিচ্ছে? তো যখন হোল্ডিং ছিল না, তখন পি লিমিটেড কি বলেছিল যে আমি চলো 100 টাকার মাল 125 টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন তো পি লিমিটেড তো আর লিমিটেড কিনে নিয়েছে, এখন তো আর প্রফিট করতে পারবে না। তাহলে এই প্রফিট যেটা এক্সট্রা স্টকের মধ্যে যে এক্সট্রা পার্টটা রয়েছে, সেই এক্সট্রা পার্টটা সাবস্ট্রাক্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে, মাইনাস করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আনলিমিটেডের মধ্যে কত ঢুকে আছে? 6,000। আনলিমিটেডের স্টক মধ্যে 6,000 পিরিয়ড লিমিটেডের মাল আছে। তাহলে এখান থেকে কি করতে হবে? প্রফিটটা সরাতে হবে। প্রফিটটা কত? 25%। তার মানে কস্ট যদি 100 হয়, তাহলে সেলস হবে 125। তাহলে আফটার চার্জিং 25/125, নর্মাল হিসাব। লেখ আনরিয়েলাইজড প্রফিট অন স্টক 5 নম্বর। আনরিয়েলাইজড প্রফিট অন স্টক এখানে করে রাখতে পারিস, লেখ কস্ট ইকুয়াল টু 100 অ্যাট প্রফিট ইকুয়াল টু 25, টোটাল দাঁড়ালো 125। এই 125টা হচ্ছে সেলিং প্রাইস। কার সেলিং প্রাইস? পি লিমিটেড টু আর লিমিটেড, মাথায় রাখি, পি লিমিটেড টু আর লিমিটেড। পি লিমিটেড আর লিমিটেডকে এই জায়গায় বিক্রি করেছে 125। তাহলে 6,000 টাকার মাল আছে, 6,000 টাকার মালের মধ্যে তাহলে 25/125 একবারে করে দিই, প্রফিটটা বেরিয়ে যাবে 1200 টাকা। 1200 টাকা একবারে বেরিয়ে যাবে। বোঝা গেল? 6 নম্বর। এবার যখন প্রফিটটা পেয়ে গেলাম, এখন তাহলে কনসলিডেট বা অ্যাকচুয়াল প্রফিট কত সেটা করে নিই। কনসলিডেটেড প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ পি লিমিটেড
70,000 টাকা, দেখবি পি লিমিটেডের প্রফিট আছে 70,000 টাকা। দেখ পি লিমিটেডের প্রফিট আছে 70,000 টাকা, দেখে নাও। তার মধ্যে আরো 70,000 টাকা পি লিমিটেড প্রফিট আছে, বুঝছে? দেখ 70,000 টাকা পি লিমিটেড প্রফিট আছে, তার মধ্যে আর একটা প্রফিট আসবে। কোন প্রফিট বলতো? ক্যাপিটাল প্রফিট আর রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট, ক্যাপিটাল প্রফিট। তো ক্যাপিটাল অ্যাডজাস্ট শেয়ার, তাহলে রেভিনিউ প্রফিট এইটা পি ভাগে আছে, সেটা আসলে কোথায় আছে? ওই যে প্রথম যে ওয়ার্কিংটা বললাম, সেকেন্ডের যে ছকটা কেটে, ওর মধ্যে দেখ পরিষ্কার দেওয়া আছে রেভিনিউ প্রফিট 21,600। ওকে, 21,600। এইবার বলতো এই টাকাটাও প্রফিট করেছে, এই টাকাটাও প্রফিট করেছে আর এর কাছ থেকে, কারণ গুডস বিক্রি করে টাকা, তাহলে এই টাকাটাও মাইনাস করতে হবে। কারণ গুডস যখন বিক্রি করেছিল, প্রফিট চড়িয়ে বিক্রি করেছে, তাহলে এই প্রফিটটা যেটা হচ্ছে রেভিনিউ প্রফিট থেকে, এই রেভিনিউ প্রফিটটা যেটা আসছে কার কাছ থেকে? আসছে তো এর আরেক থ্রুতেই আসছে, তাহলে আরেক কাছ থেকে এই প্রফিটটাও করতে পারবে না। কোন প্রফিট? এইটা 1200 টাকা, এটা করতে হবে, রিপ্লেস করে দিতে হবে। Less unrealized profit on stock 1200 টাকা, বাদ দেন 90,400, 90,400 হবে। তারপর 7 নম্বর, তো এইভাবে সেম ভাবে কনসলিডেটেড রিজার্ভটাও করতে হবে। কনসলিডেটেড রিজার্ভ, এইভাবে রিজার্ভটা করতে হবে, কারণ রিজার্ভের মধ্যেও তো ক্যাপিটাল রিজার্ভ, এই রিজার্ভ আছে, প্রফিটের মধ্যে আছে, এইগুলো আলাদা করে নিতে হবে। ওর জেনারেল রিজার্ভ কত? এইচ লিমিটেডে দেখ 75,000 টাকা আছে। জেনারেল রিজার্ভ হবে এইচ লিমিটেড 75,000 টাকা। ওকে, 75,000 টাকা আছে। হ্যাঁ, তার মধ্যে এবার রেভিনিউ রিজার্ভ যেটা ছিল, ওই রেভিনিউ রিজার্ভ মানে যেটা পেয়েছিল আর কি, ওর থেকে আরেক থেকে এসেছিল, দেখো ওই অঙ্কে ওয়ার্কিং করা আছে 7,200, ওই টাকাটা আসবে। কত হলো তাহলে? 82,200। এটা হলো কনসলিডেটেড রিজার্ভ। যে জেনারেল রিজার্ভটা এইচ লিমিটেড আছে, তার সাথে আরের থেকে প্রাপ্ত যে রেভিনিউ রিজার্ভ সেটা আসবে। যে প্রফিটটা এর আছে, মানে পি লিমিটেডের হোল্ডিং কোম্পানি আছে, আরের থেকে প্রাপ্ত যে প্রফিটটা সেটা আসবে। আর যেহেতু ওর থেকে প্রফিটও এক্সট্রা করে রেখেছিল স্টক বিক্রি করে, সেটা মাইনাস হয়ে যাবে। এই পার্টটা হলো। এইবার বাদ বাকি যেটা আছে সেটা ইজি, সেটা কি করতে হবে? সেটা লিস্ট করতে হবে। কি লিস্ট করতে হবে? দুজনের ক্রেডিটর কত, দুজনের ডেটর কত, দুজনের কি অ্যাসেট আছে, কি লাইব্রেরি, দুটো যোগ করে বসে পড়বে। তার মধ্যে ইন্টারনাল যেগুলো আছে সেগুলো টুকটাক দেখতে হবে, স্টকের ক্ষেত্রে, ডেটরের ক্ষেত্রে, ক্রেডিটরের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হবে। সেটা করাচ্ছি, আগে বল এইগুলো কোনো প্রবলেম হচ্ছে না তো? বল। আচ্ছা, নেক্সট এবার একটু দেখে নে, এদিকে লিস্ট অফ আদার অ্যাসেট এন্ড লায়াবিলিটি। এদিকে দেখা, লিস্ট অফ আদার অ্যাসেট এন্ড লায়াবিলিটি কি হবে? অন্যান্য অ্যাসেট মানে জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ক্যাপিটাল, এগুলো ক্যালকুলেশন আমরা করেছি। তারপরে অন্যান্য অ্যাসেট লায়াবিলিটি কি আছে সেটা কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে দেবে তোকে। কনসলিডেটেড ব্যালেন্স শিট মানে কোম্পানি আফটার অ্যাকুয়ার, মানে কেনার পরে দুটো কোম্পানির মোট যে ব্যালেন্স শিট, তখন দুটো কোম্পানি নেই, নামে দুটো আছে কিন্তু এটা একটা হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আর এর যা লস সেটা ওরও লস, আর এর যা প্রফিট সেটা ওরও প্রফিট, সেই হিসেবে আর এর যা অ্যাসেট সেটা ওরও অ্যাসেট, মানে পি লিমিটেড অ্যাসেট। তাহলে গুডউইল ছিল পি লিমিটেডে 20,000 টাকা, আর লিমিটেড 10,000 টাকা, দুটো যোগ করে 30,000 টাকা হয়ে যাবে। ফিক্সড অ্যাসেট পি লিমিটেডে 2 লাখ টাকা, আর লিমিটেড 1 লাখ 20, মানে 3 লাখ 20 হয়ে যাবে। স্টক হচ্ছে 80,000 টাকা, পি লিমিটেডে আর লিমিটেড 30,000 টাকা, যোগ করে 1,10,000 টাকা। কিন্তু 1,10,000 মধ্যে ওই যে স্টক যেটা ছিল তার মধ্যে 1,200 টাকা, 1,200 টাকা না 6,000 টাকা,
6,000 টাকা স্টকের মধ্যে, মানে মনে করেন আমি পি লিমিটেড ও আর লিমিটেড, ওর কাছে এই মাল বিক্রি করেছিলাম তখন কোন সময়, যখন ব্যবসা এক হয়নি, তখন আমি ওর কাছে প্রফিট পেয়েছিলাম 1200 টাকা। এখন তো আমরা দুজনেই এক হয়ে যাই, তাহলে ভাই ভাই আর প্রফিট করবে কি? তাহলে এই প্রফিটটা স্টকের থেকে বাদ হয়ে যাবে। স্টক আছে ওর কাছে আমার, সে ঠিক আছে, স্টকটা কস্ট হিসাবে, এখন তো দুজনেই তো একটা কোম্পানি হয়ে যায়, তাহলে আর ওর কাছে প্রফিট করা যাবে না। তাহলে প্রফিটটা না করলে কি করতে হবে? স্টকটা আমার কস্টে হিসাব রাখতে হবে। কস্টে হিসাব করাচ্ছে সবচেয়ে ইজি হচ্ছে প্রফিটটা মাইনাস করে দেবো, ঝামেলা চুকে যাবে। তাহলে টোটাল স্টক থেকে ওই 1200 টাকা প্রফিটটা বাদ দিয়ে 1,08,000 আসে। একইভাবে পি লিমিটেড 12,000 টাকা পাবে, পি লিমিটেড 12,000 টাকা পাবে, মানে হচ্ছে সান্ডিকেটর পি লিমিটেড, কোথায় দেখ 12,000 টাকা সান্ডিকেটর পি লিমিটেড আছে, পি লিমিটেড 12,000 টাকা সান্ডিকেটর, তো পি লিমিটেড যদি 12,000 টাকা সান্ডিকেটর হয়, তাহলে আর লিমিটেড 12,000 টাকা সান্ডিকেটরস, তাই তো বোঝায়। আবার অন্য দিকে চিন্তা করলে যদি আমি ভাবি আর লিমিটেড সান্ডিকেটর ক্রেডিটরস 12,000 টাকা, তাহলে পি লিমিটেড তো সান্ডিকেটরস, যেদিক দিয়ে তুই চিন্তা কর একদম ইজি। এটা ঝামেলা কিছু সেট আপ বলে, মানে দুটোর মধ্যে এটা কম, ফাইনাল অ্যাকাউন্টে যেটা কমটা মাইনাস হয়ে যেত, কিন্তু এখানে হচ্ছে দুটোর মধ্যে কম না, এখানে একই অ্যামাউন্ট, কিন্তু কথা হলো এখন আর দুজনেই এক হয়ে গেছে, তাহলে কেউ সান্ডিকেটর না একে অপরের কাছে, কেউ সান্ডিকেটর না একে অপরের কাছে, তাহলে কি হবে? ওই অ্যামাউন্টটা দুদিক থেকেই মাইনাস হয়ে যাবে। সান্ডিকেটর দুজনের 7,000 50,000, তার থেকে সেট আপ হচ্ছে 12,000 মাইনাস হবে, আর ক্যাশ 5,000 2,000, টোটাল 7,000 টাকা। সান্ডিকেটে 50,000 2,000, তার থেকে সেট আপ হবে হচ্ছে 17,000 12,000 টাকা মাইনাস হয়ে যাবে, মানে সান্ডিকেটে 50 20 ছিল, এইদিকে 12,000 টাকা মাইনাস হবে, এটা থেকে 12,000 টাকা মাইনাস হবে, আর বিলস পেমেন্ট তো 5,000 2,000, তো 7,000 টাকা বেশ হয়ে গেল, শেষ। এবার হচ্ছে এইগুলো ওয়ার্কিং শেষ, অঙ্কটা জাস্ট ব্যালেন্স শিট করতে হবে, তালিকা ঠিক আছে। নেক্সট ব্যালেন্স শিট